হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখো, আমরা যে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আমাদের যে ডব্লিউপি 2013 সালের যেই পেপারটা হয়েছে সেই পেপারটা আমরা তোমাদেরকে সমাধান করাবো। তো আজকে আমরা ডব্লিউপি যে 2013 সালের যে পেপারটা হয়েছিল সেই পেপারটার আমরা তোমাদেরকে সমাধান করাচ্ছি। তো প্রথমে আমরা তোমাদেরকে এই সম্পূর্ণ পেপার যেটা রয়েছে আমাদের, সেই পেপারটা প্রত্যেকে তো দেখেছো। আর যারা দেখোনি, আমি পিডিএফও নিচে তোমাদেরকে দিয়ে দেবো। আর এর আমরা যে ম্যাথের যে পোর্শনটা রয়েছে আমাদের, সেই ম্যাথ কিন্তু আজকে তোমাদেরকে করাবো, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক যেগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আমরা করাবো, ঠিক আছে? তো অঙ্ক সম্পূর্ণ তোমাদেরকে আমরা এখানে করিয়ে দেবো। তো প্রত্যেকে একদম ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও যারা রয়েছে লাইভে, প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও তোমরা আমাদেরকে জানাতে পারো। তো চলো আমরা আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই প্রথম প্রশ্নের দিকে আমরা কিন্তু চলে যাব। ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা দেখো এখানে কি দেওয়া রয়েছে, প্রত্যেকে একবার। আর দেখো, আমরা নিচে তোমাদেরকে লিংক দিয়ে দিয়েছি, যারা এখনো পর্যন্ত আগের ভিডিও দেখোনি 15 সালে যেটা, সেটা আমরা করিয়েছি, তারা দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হয় যদি 30শে নভেম্বর 2013 সালে ওই পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি কবে অর্ধেক পূর্ণ ছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো কি করে করব এই ধরনের প্রশ্ন আমরা? ঠিক, দাঁড়াও একটু করে নিই, বুঝতে প্রবলেম হচ্ছে, তাই তো? তাহলে দেখো এটা কি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি রয়েছে। প্রত্যেকে একবার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও, প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও যারা যারা রয়েছে, ঠিক আছে? একবার গ্রুপে প্রত্যেকে লাইক শেয়ার করে দাও। আমরা আমাদের প্রথম প্রশ্নের দিকে চলে যাব। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে এটা কিন্তু আজকে আমরা দেখে নেব, ঠিক আছে? আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন দেওয়া রয়েছে, যে ম্যাথ পোর্শনটা রয়েছে সেই ম্যাথ গুলোই আমরা তোমাদেরকে করাবো, ঠিক আছে? ম্যাথ গুলোই আমরা তোমাদেরকে কিন্তু করাবো। তো ফার্স্ট প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা কি দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, যে বলা হয়েছে একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন কি দ্বিগুণ হয়। অর্থাৎ মানে কি, প্রথম দিন 1 থাকলে পরের দিন 2 হবে, তারপরের দিন আবার তার দ্বিগুণ 4 হবে, তারপরের দিন আরো তার দ্বিগুণ 8 হবে। এইভাবে দ্বিগুণ হতে হতে রয়েছে, ঠিক আছে? এখন প্রশ্ন করা হয়েছে কি, যে যদি এরকম দ্বিগুণ হতে থাকে তাহলে কবে হলো, যদি 30শে নভেম্বর যেটা রয়েছে, 30শে নভেম্বর ধরো 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়েছে, তাহলে অর্ধেক পূর্ণ কবে ছিল? তো কি ইজিলি আমরা বলে দিতে পারি, কিভাবে বলতে পারি, দেখো, যেদিন সম্পূর্ণ হয়েছে তারপরে কি 30শে নভেম্বরে কি হয়েছে, 30শে নভেম্বর হলো সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? নভেম্বর। তা তুমি কি বলতে পারো, তার আগের দিনই কি অর্ধেক ছিল? অর্ধেক ছিল তার আগের দিন, অর্থাৎ 29 তারিখে 29 নভেম্বরে ছিল অর্ধেক। সেই জন্যই তো তার পরের দিন কি অর্ধেক ছিল, তার দ্বিগুণ হয়ে পরের দিন ফুল হয়ে গেছে। অর্থাৎ অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, সি হয়ে যাবে। সি যেটা রয়েছে, সি কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে? বলছি যেদিন আমাদের ফুল ছিল, অর্ধেক ছিল, তার পরের দিন কি ফুল হবে, এটাই তো কথা। তাহলে ফার্স্ট আমাদের কি চলে আসবে, যে যেদিন আমাদের ফুল ছিল কবে, ফুল ছিল আমাদের 30শে নভেম্বরে সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে, তার আগের দিন হাফ ছিল, হাফের দ্বিগুণ হলো কি ফুল। যেন অ্যান্সার কি হয়ে যাবে, 29শে নভেম্বর। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। দেখো এখানে 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বর একটা প্রশ্ন রয়েছে, এটা একটা রিজনিং এর প্রশ্ন, তবুও আমরা এই ধরনের কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে কিন্তু করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ সমস্ত রিজনিং ম্যাথ একসাথে করালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য এটা দেখে নাও। কি দেওয়া রয়েছে, 2 থেকে 4 থেকে 3 18 যদি হয়, আর এখানে 4 5 6 54 হয়, তাহলে 3 4 2 এটা কত হবে? ঠিক আছে? কোনো কি প্রবলেম হচ্ছে, সাউন্ড বা কোনো কিছু, তোমরা কমেন্টে জানাবে। তো আমাদের 30শে নভেম্বরে ঠিক আছে, প্রত্যেকে কমেন্টে জানাও। তাহলে দেখো, 2 4 3, আমরা ফার্স্ট কাজ কি থাকে, প্রত্যেকগুলোকে যোগ করি। আমি যদি প্রত্যেকটা যোগ করি তাহলে আমার কত চলে আসে, 2 আর 4 6 আর 3 9, কিন্তু এখানে 18 আছে নেই। এখানে 4 আর 5 9 আর 6 15, এখানে 54 হবে, হবে না। তাহলে আমরা কি করতে পারি, দেখলাম যে 2 আর 4, দেখো আরেকটা যদি আমরা এরকম করি, 2 আর 4 কে যোগ করলাম কত হলো 6, 6 এর সঙ্গে 3 কে গুণ করলাম, 3 6 18 হচ্ছে। 4 আর 5 যোগ করলে কত হয়ে যায়, আমাদের 9 হয়ে যায়। 9 এর সঙ্গে 6 কে গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 54 হয়ে যাচ্ছে। এটা যদি গুণ করি, সুতরাং আমরা দেখছি প্রথম দুটো আমাদের কি হচ্ছে, যোগ হচ্ছে, তারপরেরটা কি হচ্ছে, গুণ হচ্ছে।
তাহলে এখানে কত হচ্ছে 3 + 4, 3 + 4 কত যাবে 7, তার সঙ্গে এই 2 কে কি করব গুণ করব, অর্থাৎ অ্যান্সার কত চলে আসবে 14, যেটা রয়েছে 14 চলে আসবে। এক্স এর ভ্যালু কত, ডি যেটা রয়েছে ডি 14, এইটা আমাদের এক্স এর ভ্যালু চলে আসলো। প্রত্যেকে একবার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও, ঠিক আছে? চলো আমরা পরে প্রশ্নের দিকে চলে যাব। দেখো যদি লেখা বুঝতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তোমরা কিন্তু আমাদেরকে জানাবে, বা সাউন্ডের কোনো রকম প্রবলেম হলে, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। দেখো একটু লেখাটা একটু প্রবলেম হচ্ছে বলে জাস্ট আমরা একটু কালি যেটা রয়েছে সেটা একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে? তো চলো আমরা এবার এরপরে দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। শুধু ম্যাথ গুলো আমরা কিন্তু এখানে তোমাদেরকে করাবো, ঠিক আছে? এখানে দেখো আমাদের 8 নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে এখানে। 8 নম্বর প্রশ্নটা আমাদেরকে দেওয়া রয়েছে যে 1/6 প্লাস 1/12, 12 প্লাস 1/20 প্লাস 1/30 মাইনাস 1/3, এটা যদি হয় তাহলে এর অ্যান্সার কত আসবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এই প্রথম যেটা রয়েছে এখানে, আমাদের প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রবলেম হয়ে গেল বুঝলে, একটু প্রবলেম হচ্ছে যার জন্য আমরা পরপর তোমাদেরকে সমস্ত এই করে দিচ্ছি আমরা। তাহলে দেখো এই যে প্রশ্নটা রয়েছে এটা কি রয়েছে, এই প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে 1/6, তাহলে 1 + 1/12 প্লাস 1/20 প্লাস 1/30, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 1 বাই যদি আমাদের বলা হয় যে 1/6, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1/6 কে লিখতে পারি যে 2 গুণ 3, তোমরা কি বলবে? হ্যাঁ। 12 কে লিখতে পারি 1/3 গুণ 4, তারপরে 20 কে 1/4 গুণ 5, তারপরে 30 কে 1/5 গুণ 6, তারপরে পড়ে রয়েছে কত 1/3, এইটাকে আমরা বাদ দিলাম, যে এটাকে আমরা বাদ দিয়ে বাকি যেটুকু রয়েছে সেটুকু নিয়ে আমরা কাউন্ট করি। তাহলে আমি কি বলতে পারবো, আমার এইটুকু যদি দেখি, দেখো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে আগে করিয়েছিলাম, যদি এই ধরনের অঙ্ক দেওয়া থাকে যেখানে আমাদেরকে এখানে যেমন 2 গুণ 3, তারপর এটা 3 গুণ 4, মানে যেটা দিয়ে শেষ হচ্ছে, এখানে 3 দিয়ে শেষ হচ্ছে, পরেরটা দেখো 3 দিয়ে শুরু, এটা 4 শেষ হয়েছে, এটা 4 দিয়ে শুরু, এদের মধ্যে ডিফারেন্সটা সবসময় সেম, এক এক করে ডিফারেন্স। যখন ডিফারেন্স সেম থাকবে আর এইভাবে আমরা কোনো সংখ্যাকে লিখতে পারি, তখন অ্যান্সার কিভাবে হবে, এইটুকুর অ্যান্সার আমরা কিভাবে করব। দেখো আমি তো তোমাদেরকে এর সূত্র শিখিয়েছিলাম, সূত্র ছাড়াও এই ধরনের প্রশ্ন আমরা করতে পারি কিভাবে। দেখো এখানে যেটা রয়েছে 1/6 রয়েছে, আর এখানে কটা রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, তুমি ডাইরেক্ট উপরে লিখে দাও 4, কত লিখলে 4, বাই নিচে কত লিখে দাও, ফার্স্ট সংখ্যাটা কত আছে 2, গুণ শেষ সংখ্যাটা কত আছে 6, এটা লিখে দাও, ঠিক আছে? আর বাইরে যে -1/3 রয়েছে এটাকেও লিখে নাও -1/3, তাহলে যদি 2 দিয়ে কাটি, এটা 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা 3, তাহলে এটা কত চলে এলো 1/3 মাইনাস 1/3, আর 1/3 মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ডি যেটা রয়েছে D0, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে? কি করলাম দেখো, কোনো সূত্র কিছুই করলাম না, জাস্ট এটাকে ভাঙলাম, ভেঙে দেখলাম চারটে আছে, 4 লিখলাম, বাই নিচে কি করলাম, এখানে 2,
আর শেষ সংখ্যা 6, এই দুটো আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। হুম, দেখো এখানে যেটা রয়েছে এই প্রশ্নটাও তোমাদেরকে করিয়ে দিই, এটাও রিজনিং এর প্রশ্ন, যদিও এটাও রিজনিং এর প্রশ্ন, কিন্তু যেগুলো চোখে বাজছে সেগুলো তোমাদেরকে করিয়ে দিই। ঠিক আছে, কি দেওয়া রয়েছে? 1, 4, 9, 16, 25, 36, 49, এগুলো যদি হয়ে থাকে তাহলে বলা হয়েছে যে এর পরের সংখ্যাটা কত হবে। এখানে দেখেই আমরা কি বলতে পারি, এখানে দেখেই আমরা বুঝতে পেরে গেছি যে এগুলো কি রয়েছে, সবকটা হলো পূর্ণবর্গ সংখ্যা। মানে প্রথমটা হলো 1 স্কোয়ার, তারপরটা 2 স্কোয়ার, তারপরটা 3 স্কোয়ার, তারপরটা 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, তার মানে এর পরেরটা কি হয়ে যাবে, এটা 8 স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে 64। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকে দেখো একবার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও, প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও। চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? পরে নেক্সট পেজে চলে যাই আমরা। নেক্সট পেজে কি দেখতে পাচ্ছি আমরা? পরের প্রশ্নের দিকে যাচ্ছি। ঠিক আছে, আমরা আছে নেই, এই পেজেও নেই, 29 পর্যন্ত কোনো ম্যাথের প্রশ্ন, আমরা জাস্ট ম্যাথ করাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, সেই জন্য নিচে চলে যাও। এরপর কি রয়েছে? এরপর রয়েছে আমাদের 38 নম্বর যে প্রশ্নটা, সেটা আমরা সলভ করবো। 38 নম্বর কি রয়েছে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, প্রত্যেকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। দেখো তোমরা ভিডিওগুলো কিন্তু লাইক শেয়ার করছো না। এরপর আমাদের কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে 38 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া রয়েছে 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, আবার কি বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সে একই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা কত ক্ষতি হতো। তাহলে কি করে করবে? বলা হচ্ছে এ একটা জিনিস রয়েছে, সেটা প্রথমে বি কে বিক্রি করে, বি আর একটা সেই জিনিসটাকে আবার সি কে বিক্রি করে। তখন বলছে যে সি যেই দামে কিনেছে এ যদি সেই দামে সি কে বিক্রি করতো তাহলে সে কত লস করতো সেটা বলতে হবে। তাহলে কি বলা যায়? 10% ক্ষতিতে বিক্রি করে। তাহলে আমি ধরলাম এ হলো আমার 100 টাকা দিয়ে কিনেছে, এবার যদি সে 10% ক্ষতিতে বিক্রি করে সে কত টাকায় বিক্রি করবে? সেটাকে 90 টাকায় বিক্রি করবে, কারণ 10% সে কি করছে? ক্ষতিতে বিক্রি করছে, লসে বিক্রি করছে। এবার বি আবার কি করলো? সি কে আবার কি করলো? 10% লাভে বিক্রি করলো। সি কে কি করলো? 10% লাভে বিক্রি করলো। হ্যাঁ, তাই যদি এ 10% লাভে বিক্রি করে সি কে, তাহলে কি 10% লাভ, 10% লাভে ধরো বিক্রি করেছে, তার মানে তুমি কি বলবে 90 এর 10% মানে কত? 9। তাহলে জিনিসটা বিক্রি করবে কত? 90 প্লাস 9, অর্থাৎ 99 টাকায় বিক্রি করবে, 99 টাকা। এখন প্রশ্ন হলো যদি কোনো জিনিসের দাম 100 টাকায় সে কিনে থাকে এবং বিক্রি করে 99 টাকায়, যদি সে ডাইরেক্ট এ থেকে ডাইরেক্ট সি কে বিক্রি করতো তাহলে জিনিসটা কি? সে কিন্তু 100 টাকাতে বিক্রি করতো 99 টাকায়, তাহলে তার লস কত হতো? তুমি বলবে লস হতো তার 1 টাকা। তা কত টাকায় লস হতো? 1 টাকায়? 100 টাকায়। হ্যাঁ, তাহলে এর পার্সেন্টেজ বের করলে কি 1/100, এত পার্সেন্টেজ, তাহলে তার লস কত হয়ে যেত? তুমি বলবে লস ছিল, লস পার্সেন্টেজটা আমাদের কত হয়ে যেত? 1/100। 1 টাকার লস হতো কত? 100 টাকায়, ইন্টু 100 করে দেবো, শূন্য শূন্য কেটে গেলে আমাদের 1%। তাহলে তার কত লস হবে? 1% লস হবে, অর্থাৎ ডি যেটা রয়েছে, ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে দেখো 39 নম্বর, যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। এইখানে যেগুলো রয়েছে এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা নয় সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো কি করে করব আমরা, যখন বলা হয়েছে মৌলিক সংখ্যা নয়? তাহলে মৌলিক সংখ্যা মানে কি? যেই সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করতে পারি না। তাই 43-এর দেখো তো আর কোনো ফ্যাক্টর আছে? 1 আর 43 ছাড়া নেই, সুতরাং এটা মৌলিক সংখ্যা। 53 এটাও মৌলিক সংখ্যা, কারণ এর 1 আর 53 ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করা যায় না। কিন্তু 85-কে দেখো তো, 1 দিয়ে ভাগ করা যায়, 85 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি, 17 দিয়ে ভাগ করতে পারি। সুতরাং কি এটা কি মৌলিক সংখ্যা? না, সুতরাং এটাই অ্যান্সার হয়ে যাবে আমাদের। এটা হলো একটা যৌগিক সংখ্যা। এটা কি? যৌগিক সংখ্যা।
বের করতে বলা হয়েছে কোনটা আমাদের মৌলিক সংখ্যা নয়, তাহলে সি যেটা রয়েছে সি আমাদের মৌলিক সংখ্যা নয়, এটা অ্যান্সার হবে। 71 কিন্তু আমাদের একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। এরপর প্রশ্ন কি দেওয়া রয়েছে দেখো, এরপর যে প্রশ্নটা দেওয়া রয়েছে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত সেটা বের করতে বলা হয়েছে। গড়ের অঙ্ক যারা দেখছো আমাদের আরএস আগরওয়ালি, সেখানে তো তোমরা দেখেছো যে এই ধরনের প্রশ্ন আমরা করাচ্ছি। কি বলা হয়েছে, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। তাহলে বিজোড় সংখ্যা মানে কি, যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে, তাই তো। তার মানে বিজোড় সংখ্যা কোনগুলো, 1, 3, 5, 7, 9, এইভাবে যদি আমি কন্টিনিউ করি, আমাদের কি বলা হয়েছে 15টা, লাস্ট বিজোড় সংখ্যাটা আমাদের কত আসবে, 29 আসবে, তাই তো। লাস্ট বিজোড় সংখ্যা কত আসবে, 29। তুমি যদি দেখো 1 থেকে 30 পর্যন্ত 15টা জোড় সংখ্যা আছে, 15টা বিজোড় সংখ্যা আছে, তাই তো। তাহলে 15টা বিজোড় সংখ্যা, লাস্ট বিজোড় সংখ্যা কত, 29, আর লাস্ট জোড় সংখ্যা বললে 30 হয়ে যেত, হ্যাঁ। এখন বলা হয়েছে এর গড় বের করতে। তাহলে যদি গড় বের করি, এর ক্ষেত্রে একটা জিনিস দেখো, প্রতি ক্ষেত্রে ডিফারেন্স কত কত করে, 2 2, ডিফারেন্স প্রতি ক্ষেত্রে 2 2 করে, তাই তো। তার মানে এদের মধ্যে ডিফারেন্স সেম। যদি গড় বের করতে হয়, গড় মানে কি, যখন ডিফারেন্স সেম থাকবে সেই ক্ষেত্রে গড় বের করার সূত্র কি, শেষ সংখ্যা অর্থাৎ 29 প্লাস প্রথম সংখ্যা যেটা রয়েছে 1/2 করে দেবো ডাইরেক্ট। তাহলে এটা কত হলো, 30/2 ইজ ইকুয়াল টু আমাদের 15 চলে এলো। তাহলে গড় কত হয়ে যাবে, গড় আমাদের 15, অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। বি আমাদের কি হলো, অ্যান্সার হয়ে গেল। চলো পরের প্রশ্ন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, হ্যাঁ। এটা কি দেওয়া রয়েছে 30 জন বালিকার গড় বয়স কত, 13 বছর। তাদের মধ্যে প্রথম 18 জনের গড় বয়স যদি 15 বছর হয়, তাহলে বাকি 12 জনের গড় বয়স কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। কি করে করব, বলা হয়েছে কি 30 জন দেওয়া রয়েছে, 30 জনের গড় বয়স কত, 13 বছর করে, ঠিক আছে। তাহলে মোট বয়স কত হবে, 13 গুণ 30, অর্থাৎ 3 13 39, অর্থাৎ 390 বছর, এত বছর। আবার কি বলা হয়েছে, প্রথম 18 জন, এই 30 জনের মধ্যে প্রথম 18 জনের গড় বয়স কত, 15 বছর করে। তাহলে 18 জনের টোটাল বয়স কত হবে, ইন্টু 18। তাহলে 15 গুণ 18 করলে 18 15 270 বছর। তাহলে কত হলো, 270 বছর। এখন বাকি কতজন রয়েছে, 30 জনের মধ্যে 18 জন হয়ে গেলে বাকি রয়েছে 12 জন। তাহলে 12 জনের গড় বয়স কত হবে, তাহলে আমি যদি দেখি 12 জনের মোট বয়স কত হবে, তুমি বলছো 30 জন থেকে 18 জনের বয়সকে বাদ দিই, 30 জনের 390 থেকে 18 জনের 270 কে বাদ দিই, তাহলে কত হয়েছে, শূন্য, 7 2 হলে 120। তার মানে এই 12 জনের মোট বয়স কত, 12 জনের মোট বয়স হলো 120 বছর, ঠিক। তাহলে 12 জনের গড় বয়স কত হয়ে যাবে, 120/10, 12, যে কজন আছে সেটা এটা গড় হয়ে যাবে। তাহলে গড় এটা যদি কেটে দিই কত হয়ে যায় আমাদের, 10 হয়ে যায়। তাহলে অ্যান্সার কত চলে এলো, অ্যান্সার চলে এলো 10 বছর। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বি যেটা রয়েছে বি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক। চলো পরের প্রশ্নের দিকে চলে যাই। এর পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা আমাদের কি রয়েছে দেখো, প্রত্যেকে ভিডিওটাকে একবার লাইক এবং শেয়ার করে দাও। প্রত্যেকে লাইক শেয়ার করে দাও যারা যারা লাইভে রয়েছে। হুম। দেওয়া কি রয়েছে যে a/3 b/5 আর c/7 হলে a+b+c/b এর মান কত? যখনই এই ধরনের প্রশ্ন দেবে, মনে রাখবে এর নিচে এখানে 3 b/5 c/7 এরম যদি সমান চিহ্ন চিহ্ন দিয়ে দেয়, দিয়ে বলে এগুলো সমান, তার মানে মনে করো এর নিচে যেটা রয়েছে সেটা হলো এর মান, বি এর নিচে যেটা রয়েছে বি এর মান, সি এর নিচে যেটা রয়েছে সি এর মান, এগুলো। তাহলে এর মান কত, 3, বি এর মান 5, সি এর মান 7। তাহলে বের কি করতে বলা হয়েছে, a+b+c। তাহলে এ এর মান কত, 3 বসিয়ে দাও, প্লাস বি এর মান কত 5, প্লাস সি এর মান 7, বাই বি এর মান কত 5। তাহলে 3 আর 5 8 আর 7 15, 15/5, এটা যদি কেটে দিই আমাদের কত হয়ে যায় 3। অ্যান্সার কত চলে আসবে 3। তাহলে কত হয়ে গেল, সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, সি আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো নিচের প্রশ্নে চলে যাই। এরপর যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা কি, খুব একটা ভালো প্রশ্ন, এই একটা ভালো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। অ্যালিগেশন দিয়ে করতে হবে এই ধরনের প্রশ্ন, কিন্তু এক্সামে আসে। দেওয়া রয়েছে 2 টাকা 4 পয়সা দামে প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলোগ্রাম 2 টাকা 88 পয়সা দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে, এই গমের দাম হবে 2 টাকা 52 পয়সা করে। তাহলে কি করে করব, বলা হচ্ছে কি দু রকমের গম রয়েছে, একটা রয়েছে কত, 2 টাকা 0.4 পয়সা, হ্যাঁ, আর একটা রয়েছে 2 টাকা 88 পয়সা।
এখন বলা হচ্ছে কি, বলা হচ্ছে যদি এই দুটোকে মেশানো হয়, মিশিয়ে যেই দামটা হবে গড় দাম সেটা কত হচ্ছে 2 টাকা 88 পয়সা এত হতে হবে। তাহলে কি অনুপাতে মেশানো হয়েছে? তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এই বিয়োগ করে নাও, তাহলে 2 টাকা 4 পয়সা থেকে 2 টাকা 88 বাদ দিলে আমাদের কত হয়ে যায়, আমাদের 84 পয়সা। এখানে কত, 0.84 পয়সা। 2 টাকা, সরি সরি সরি, এখানে 2 টাকা ছিল না, গড় দামটা কত, 2 টাকা 52 হবে। ঠিক আছে, কত হবে, 2 টাকা 52। এখানে কত দেওয়া ছিল, 2 টাকা 52, এটা গড় দাম। ঠিক আছে, তাহলে 2 টাকা 52 থেকে 2 টাকা 4 বাদ দিলে আমাদের কত হয়ে যায়, আমাদের হয় 0.48 পয়সা। আর 2 টাকা 88 থেকে 52 বাদ দিলে আমাদের কত হয়ে যায়, তুমি বলবে যে কত, আমাদের 36 পয়সা, 0.36 পয়সা। এখন এই দশমিক তুলে দাও, দুই সাইড থেকে দশমিক তুলে 12 দিয়ে কাটলে 3 বারং 36, এটা 4 বারং 48, অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়াবে কত, 3:4। অর্থাৎ ডি যেটা রয়েছে, ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নের দিকে দেখি আমরা। আর প্রশ্ন আছে এদিকে? 35 নম্বর, 36, 37, না এদিকেও নেই। দাঁড়াও। ছয় নম্বর পেজ আমাদের, দেখো তো কত নম্বর করলাম। দেখো এখানে 44 নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে, 44 নম্বর প্রশ্নটা কি দেওয়া রয়েছে, যে এ আর বি ব্যবসায় ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে। ওরা মোট লাভের 5% যদি দান করে এবং এর মূলধনের পরিমাণ যদি 4,275 টাকা হয়, তাহলে লাভের পরিমাণ কত সেটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা করে ফেলি। কি দেওয়া রয়েছে, এ আর বি দুজনে ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, এ আর বি, এদের মূলধনের অনুপাত কত, কি অনুপাতে দিয়েছে, এ যদি 3 টাকা দেয়, এ দিয়েছে 2 টাকা। ঠিক আছে, 3:2 অনুপাতে তারা কি করেছে, টাকা খাটিয়েছে। এখন বলেছে মোট যা লাভ হচ্ছে তার 5% তারা কি করেছে, দান করে দিচ্ছে। এখন এর যদি মূলধনের পরিমাণ এত টাকা হয়, লাভের পরিমাণ কত হবে? মূলধনের পরিমাণ দিয়েছে, তার লাভ তো কোথাও বলেই দেয়নি। দেখো প্রশ্নটা আমাদের কি রয়েছে, মূলধনের পরিমাণ না হয়ে এটা হয়তো লাভ বলতে গেছে। ঠিক আছে, মূলধন বলে দিলে আরেকজনের মূলধন বের করতে পারবো, কিন্তু লাভ আমরা কি করে বের করবো? ঠিক আছে, কত লাভ হয়েছে আমাদের তো বলেনি। সুতরাং এখানে আমরা এটাকে লাভ ধরে নিই, তাহলে দেখি যে প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে। ঠিক আছে,
লাভ ধরে নিই, মূলধন বললে আমরা শুধু মূলধনই বের করতে পারবো, লাভ তো আর বের করতে পারবো না, কারণ লাভ তো বলে দেয়নি যে এত পার্সেন্ট লাভ করছে। ঠিক আছে, তাহলে কি করে 5% দান করে, আমি ধরলাম এই যদি 3 টাকা করে এ কত 2 টাকাই করছে। এবার লাভ কত হয়েছে 4,275 টাকা, তাহলে এটা কার, এর লাভ হলো 4,275 টাকা। এবার দেখো মোট যা টাকা রয়েছে, আমি যদি বলি তাহলে এর লাভ কত 4,000ই, তার মানে 3-এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 3-এর ভ্যালু দেওয়া রয়েছে 4,275। তাহলে 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কাটলে হলো 3 × 14 = 42, 25, 1425, একের ভ্যালু 1425, তাহলে 2-এর ভ্যালু কত হয়ে যাবে 1425 গুণ আমাদের 2, অর্থাৎ আমাদের 2850। তাহলে দুজনের টোটাল কত টাকা হলো, দুজনের আমরা যদি দেখি দুজনের টোটাল টাকা হলো কত, প্রথম জন পাচ্ছে কত 4,275, আর দ্বিতীয় জন পাচ্ছে 2850। এই দুটো যোগ করলে আমাদের কত হয়ে যায় 5, 5, 7, 12, 2 হাতে 1, ওটা দিয়ে 10-এর 1, 11-এর 1 হাতে 1, 4, 2, 6-এর 1, 7, 7,125। এবার দেখো 7,125 টাকা, এটা কি দুজনে লাভ যেটা ভাগে পেয়েছে, কিন্তু আমাদের কি বলা হয়েছে 5% দান করে দিয়েছে, মানে তারা ভাগ পেয়েছে কত টাকা, তোমরা বলবে তারা ভাগ পেয়েছে 95%, অর্থাৎ 95 এর ভ্যালু আমাদের দেওয়া রয়েছে কত 7,125। তাহলে আমাদের বের করতে হবে কি 100, কারণ কত টাকা মোট লাভ হয়েছে সেটা বের করতে বলা হয়েছে। 5% দান করার পর তো তারা দুজনে মিলে এত টাকা পেয়েছে, তার মানে এটা কি যদি 100 টাকা টোটাল লাভ হয়ে থাকে, তারা পেয়েছে ভাগ পেয়েছে কত 95 টাকা। 95 এর ভ্যালু দেওয়া রয়েছে 7,125, 100-এর ভ্যালু কত, তাহলে 95 যদি এটাকে কাটি, 5 দিয়ে কাটলে আমাদের কত হয় যে 19, এটা 5 দিয়ে কাটলে আমাদের হয় যে 5×14, 5×2 = 10, 5×5 = 25, 19 দিয়ে এটাকে কাটে দিই, তো 19 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায় আহ 1425, তাই তো। 19, 114 হচ্ছে 7, 19, 133, 8, 19, 7 বার, তাই তো 7 বার যাচ্ছে 7, 19, 133, আর এইদিকে আমাদের কত হচ্ছে 33 হলে 95, 5 হবে, অর্থাৎ 75, অর্থাৎ 100-এর ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু 75, তাহলে 100-এর ভ্যালু হয়ে যাবে 7,500, অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এখানে ভুল কি করবে ম্যাক্সিমাম সবাই দেখবে, যদি অপশনে 7,125 দেওয়া থাকতো ম্যাক্সিমাম এটা করে চলে আসতো এতটা করার পরে, কিন্তু যদি অপশনে দেওয়া নেই, এবারে কি এটা 95 এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে 100-এর ভ্যালুটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, কি দেওয়া রয়েছে, যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত টাকা আয় করে। এই সূত্র করবার জন্য আমরা কি বলেছিলাম, যখনই এই ধরনের প্রশ্ন দেবে আমরা একটা অঙ্ক কি করি, M1D1 H1/W1 এই সূত্রে আমরা করে দিই, তাই তো। তাহলে M1 মানে কি, কতজন মানুষ কাজ করছে, তাহলে প্রথমে লিখে দিই মানুষ কতজন 12 জন, D1 মানে কত দিন, D1 তো নেই, দু সাইডে D1 নেই, D1 কে বাদ দিয়ে দাও, দিন তো দেওয়া নেই, কিন্তু H1 মানে কত ঘন্টা কাজ করছে। ঠিক আছে, তাহলে ঘন্টাটাকে আমরা কি করব, ঘন্টা মানে হলো কতজন, H1 মানে 12 জন, 12, 12 জন লোক, আর H1 মানে 16 ঘন্টা। ঠিক আছে, বাই কি আমাদের কত রয়েছে, বাই আমাদের রয়েছে কত, এই W1 মানে কতটা কাজ করেছে, দেখো যে যতটা কাজ করে ততটাই তো টাকা পায়, মানে W1 এর মান কত রয়েছে 33,600। ঠিক আছে, এখন M2 মানে কি, M2 মানে কতজন কাজ করছে, দ্বিতীয় ক্ষেত্রে 18 জন, আর H2 মানে কত, H2 মানে কত ঘন্টা কাজ করছে, H মানে আওয়ার্স ইন্টু 12/W2 টা আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, হুম, 1 মিনিট প্লিজ। তাহলে দেখো আমাদের বের কি করতে হবে, W2 টা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, হুম, তাহলে আমরা কি করব বুঝতে পারছি, যত কাজ করে তত টাকা পায়, সেজন্য এখানে W এর ভ্যালু কিন্তু আমাদের কি রয়েছে, যেই টাকাটা পাচ্ছে সেটা। তাহলে এখানে কেটে দিই, 12 দিয়ে দেখো এই পাশে 12 কেটে যায়, হুম, আর 16 যদি আমি কাটি এটা হয়ে যাবে 8, 8×2 = 16, আর এটা হলো 9 হয়ে যাবে। ঠিক আছে, 8 দিয়ে যদি এটাকে কাটি 4 × 8 = 32, 2,
উনিশ হলো 0 0, তাহলে W2 এর ভ্যালু কত হয়ে যাবে? 4200 গুণ 9, আর এটা যদি করে দিই কত হয়ে যাবে? 0 0, 9 দুগুণে 18, 18 1, 4 নং 36 আর 1 37, অর্থাৎ 37800। কোনটা আছে আমাদের? 4 নম্বর যেটা রয়েছে ডি, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যান্সার কোনটা চলে এলো? অ্যান্সার কিন্তু আমাদের এইটা চলে এলো। পরেরটা কি রয়েছে? 46 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা আমরা দেখো কি দেওয়া রয়েছে। 46 নম্বর প্রশ্ন যে এক্স এর 8% যদি ওয়াই এর 4% এর সমান হয়, তাহলে এক্স এর 20% কত হবে? তাহলে কি দেওয়া রয়েছে? এক্স এর 8%, 8% এটা ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে কত? ওয়াই এর 4% এর সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে দু সাইড থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও। কি করো? দু সাইডে পার্সেন্টেজ কেটে দাও। তাহলে এক্স বাই ওয়াই কত? এটা 4 দিয়ে কাটলে এটা কত হয়ে যায়? 1, এটা হয়ে যায় 2। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1/2 হয়ে যাবে, তাই তো? এক্স বাই ওয়াই যখন 1/2 হয়ে যাবে, এখন বের কি করতে বলা হয়েছে? তাহলে এক্স এর 20% কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এক্স এর 20% ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত? এক্স এর 20% মানে কত? এক্স কত? 1 আছে, এর 20%, তাহলে ওয়াই এর কত পার্সেন্টের সঙ্গে সমান হবে সেটা বলতে বলা হয়েছে। এবার দেখো, যদি আমি এইখানে যেটা রয়েছে, আমি 1/2 আছে, আমি ধরে নিলাম এটা হলো 100, আর নিচেরটা হলো আমার 200। ধরে নিতে পারি তো, অনুপাত সেই কত থাকে? 100/200 মানে 1:2 থাকে। তাহলে 100 এর 20% মানে কত? 100 এর 20% যদি বের করি তাহলে আমাদের কত হয়? 20। তার মানে আমি কি বলতে পারি? এক্স এর মানই তো 100, তাহলে 100 20% মানে 20। এইটা ওয়াই এর কত পার্সেন্টের সঙ্গে সমান? তুমি বলবে ওয়াই এর কত পার্সেন্টের সঙ্গে সমান? তাহলে এক্স এর 20% মানে হলো 20, তাহলে ওয়াই এর কত পার্সেন্টের সঙ্গে সমান? 200 এর কত পার্সেন্ট 20 বলো তো? 10%। তার মানে ওয়াই এর আমরা বলতে পারি 10%-এর সঙ্গে সমান। অর্থাৎ এ যেটা রয়েছে, এ আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? ওয়াই এর 10%-এর সঙ্গে আমাদের এটা সমান হয়ে যাবে। ঠিক আছে, যদি কারোর বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবে অবশ্যই। এরপর কি দেওয়া রয়েছে? এরপর আমাদের দেওয়া রয়েছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় 60 কিলোমিটার যায় এবং ফেরার সময় একই দূরত্ব 3.34 ঘন্টায় ফিরে আসে। স্থির জলে নৌকাটির বেগ কত? ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব। এই যেটা আমাদের দেওয়া রয়েছে, কি বলা হয়েছে যে নৌকার অঙ্ক, এই নৌকার অঙ্কের আমি তোমাদেরকে ট্রিক দিয়ে দিলাম, তাই তো? সেই ট্রিক দিয়ে তোমরা করবে, বা এই নর্মালও এটা হয়ে যাবে, এটা কোনো ব্যাপার নেই। কি দেওয়া রয়েছে? একটি নৌকা স্থির জলে 2.5 ঘন্টায় হলো 60 কিলোমিটার যায়। তার মানে বেগ কত? যদি দেখি, 60 কিলোমিটার যেতে তার কত? 2.5 ঘন্টা লাগে। আর ফেরার সময় ওই একই দূরত্ব 3.34 ঘন্টায় ফিরে আসে। তাহলে স্থির জলে নৌকাটির বেগ কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে যাওয়ার সময় তার বেগ কত হবে? বেগ হবে 60/2.5। আড়াই মানে কত? 2.5। 2.5 দিয়ে যদি এটা বাদ দিই, 4 বার 4 দিয়ে আর আমাদের কত হয়ে যায়? এই যে দশমিক দিলে এখানে শূন্য, 25 দিয়ে কাটলে আমাদের 25 দুগুণি 50, 50 100 4 24। অর্থাৎ তার যাওয়ার সময় বেগ হলো 24 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন বলছে যখন ফিরে আসছে তার বেগ কত হবে? এটা যাওয়ার সময়ের বেগ। ঠিক আছে, হ্যাঁ? এটা কি নৌকা, একটি নৌকা স্রোতের, এটা অনুকূলের বেগ এটা দেওয়া রয়েছে, ইউর ভ্যালু দেওয়া রয়েছে। ঠিক আছে, এখন যখন ব্যাক করে আসছে তখন ভি এর ভ্যালু কত দেওয়া রয়েছে? ভি এর ভ্যালু বলা হচ্ছে সেম দূরত্বটা, এই 60 কিলোমিটার আসতে তার কত সময় নেবে? 60/3 × 3 = 4 মানে 3 × 4 = 12 15/4, 15/4। এই চারটাকে এবার 15 দিয়ে কাটলে এটা কত হয়ে যায়? 4 হয়ে যায়, অর্থাৎ 4 4 16 হয়ে যাবে। এই যে চারটা উপরে চলে যাবে, 16 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন একটা দেখো, যখন যাচ্ছে আর যখন আসছে, এই দুটি ক্ষেত্রে আমাদেরকে বের কি করতে বলা হয়েছে? এখানে আমাদের বের করা বলা হয়েছে স্থির জলে নৌকাটির বেগ কত সেটা বের করতে বলা হয়েছে। হুম?
তাই তো? তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম? আমরা তোমাদেরকে যে সূত্রটা শিখিয়েছিলাম, সূত্রটা কি ছিল আমাদেরকে? যখন যাচ্ছে দেখো অনুকূলে, অনুকূলে যখন যাচ্ছে আমি যদি বলি যে তোমাদেরকে দেখো এই অঙ্ক আমি কিন্তু করিয়েছিলাম, সেখানে আমি কি বলেছিলাম? অনুকূল, প্রথমটা কি যাচ্ছে? ইউ মানে আমাদের অনুকূল, ঠিক আছে? এবার যদি কোনোটা অনুকূলে যায় এবং প্রতিকূলে ফিরে আসে, তার মানে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো যে অনুকূল মানে কি? ইউ মানে কি? ইউ মানে হলো আমাদের যখন যাচ্ছে, যদি আমাদের জলের বেগ হলো আমাদের এক্স হয়, আর নৌকার বেগ যদি আমাদের ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই। আর যখন ফিরে আসছে ভি, তার মানে সেই ক্ষেত্রে আমাদের কি, যদি নৌকার বেগ আমাদের ওয়াই হয়ে থাকে, তাহলে ওয়াই মাইনাস এক্স, এটা হয়ে যাবে, তাই তো? এখন যখন বলা হয়েছে যে এই নৌকাটির বেগ বের করতে, নৌকাটির বেগ মানে কি? দেখো এখানে প্রবলেম হচ্ছে লিখতে না। হ্যাঁ, এবার এইটাই করছিলাম। তাহলে স্রোতের দেখো আমরা কি দেখলাম, যে নৌকার স্রোতের অনুকূলে হ্যাঁ 24 কিলোমিটার, আর যখন স্রোতের প্রতিকূলে তখন 16 কিলোমিটার। তাহলে বের কি করতে বলা হয়েছে? নৌকা বের করতে বলা হয়েছে জলে নৌকাটির বেগ, না নৌকার বেগ বলা হয়েছে। স্রোতের বেগ বলেনি, এখানে নৌকার বেগ বলেছে। তাহলে নৌকার বেগ যদি আমাদের বের করতে বলা হয়, তাহলে আমরা কি করব? যখন নৌকার বেগ আমাদেরকে বের করতে বলবে, সেক্ষেত্রে আমরা কি করব? নৌকার বেগ ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা কি বলবো? এই দুটোকে যোগ করে দাও, অর্থাৎ 24, আর ইউ প্লাস প্লাস 16/2 করে দাও, তাহলে কত? 24 16 40/2। 40/2 করলে আমাদের 20 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ সি যেটা রয়েছে, সি আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, অ্যান্সার। দেখো এই প্রশ্ন কি হচ্ছে, সরে যাচ্ছে বারে বার, আবার চলে যাচ্ছে। কোথায় যাচ্ছি প্রশ্ন? আর আমরা কত নম্বর প্রশ্ন করছিলাম? আবার প্রশ্নে যাই, ঠিক আছে? আমি পিডিএফ তোমাদের নিচে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। 8 নম্বর পেজে হচ্ছিল না? হ্যাঁ, এই প্রশ্নটা আমরা করছিলাম। এরপরে কি রয়েছে? 8 নম্বর প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা কি রয়েছে? 50 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে 10টি করে আপেল বিক্রি করে একজন বিক্রেতা 40% লাভ করেন। তিনি কতগুলো টাকায় কতগুলো আপেল কিনেছিলেন? উম, টাকায় 10টি করে আপেল বিক্রি করলে 40% তার লাভ হয়। এখন বলা হচ্ছে যে তিনি তাহলে টাকায় কতটি করে আমাদের আপেল কিনেছিল সেটা বের করতে বলা হয়েছে। তাহলে টাকায় সে বিক্রি করছে কত? 1 টাকায় সে বিক্রি যখন করে 10টা, তখন তার লাভ হয় কত? 40%। 40% লাভ হয়। তার মানে 1 টাকায় যদি 10টা বিক্রি করে, তাহলে এক একটা আপেলের দাম কত? আমি বলবো 1/10 টাকা। তার মানে এক একটা আপেলের দাম 10 পয়সা করে যদি সে বিক্রি করে, তার 40% লাভ হয়। তাহলে আপেলগুলো সে কত পার্সেন্টে, কত টাকায় কিনেছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তিনি টাকায় কতগুলো আপেল কিনেছিলেন? তার মানে আমরা বলতে পারি যে আপেলগুলো যদি তিনি 100 টাকায় কিনে থাকে, তাহলে সে বিক্রি করেছে কত? 140 টাকায়। মানে 100-তে কিনলে 100 ইউনিটে বিক্রি করে 140, সেই জন্যই তো তার লাভ হয় কি আমাদের, হলো কত? 40%। কিন্তু এখানে কি বলা হয়েছে যে টাকায় সে 10 পয়সা এক একটা করে বিক্রি করে। হুম, তার মানে আমি বলতে পারি 140-এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 10। তাহলে 100-র ভ্যালু বের করতে হবে। 140-এর ভ্যালু যদি 10 হয়, ঠিক আছে, 140-এর ভ্যালু হয়ে গেল কত? 10। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? একের ভ্যালু শূন্য শূন্য কেটে যায়, 1/14। তাহলে 100-এর ভ্যালু কত হয়ে যাবে? একের ভ্যালু হয়ে গেল 1/14। একের ভ্যালু 14। হুম, তার মানে এক এক টাকায় 140 টাকায় সে কিনেছিল কটা? 10টা। 10টি আপেল বিক্রি করে 140 টাকা। তাহলে 100-র ভ্যালু কত হয়ে যাবে? 100-র ভ্যালু আমাদের চলে আসবে কত? প্রশ্নটা একটু কেমন লাগছে, কি দেওয়া আছে? তো প্রশ্নটা কি দেওয়া রয়েছে আমাদের, যে টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন।
তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন। আচ্ছা কতগুলি, তাই তো সেটা বের করতে বলা হয়েছে আমাদেরকে। তার মানে সে 1 টাকায় 10টি যখন 10টি কিনলে 40% লাভ হয়, বিক্রি করলে 10টি বিক্রি করলে তার 40% লাভ হয়, তাই তো? তাহলে তিনি টাকায় কতগুলো করে আপেল কিনেছিলেন? তাহলে 140, 140, 100 টাকা যদি সে কিনে থাকে, বিক্রি করে 140 টাকা, ঠিক আছে? তাহলে 10টা যদি এক একটার তাহলে দাম কত হয়ে যায়? এক একটার দাম 10 পয়সা করে হয়ে যায়। তো আচ্ছা, 100-র ভ্যালু তাহলে যদি আমাদের 10 হয়, তাহলে দেখো এখানে কি বলা হয়েছে যে 1 টাকায় যখন 10টি আমাদের বিক্রি করছে তখন 40% লাভ হয়। তার মানে আমি বলতে পারি কোনো জিনিস 100 টাকায় কিনলে সে বিক্রি করছে কত? 140 টাকায়। তাহলে এই 100 টাকায় কিনলে সে বিক্রি করছে 140 টাকায়। তার মানে আমি কি বলতে পারি, এখানে আমাদের দেওয়া রয়েছে 100-র ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের 10, তাহলে 140-এর ভ্যালু কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। তার মানে আমি কি বলতে পারি, যে তিনি টাকায় কতগুলো কিনেছিলেন? তিনি টাকায় 14টি আপেল কিনেছিলেন। এটা আমরা করতে পারি। ঠিক আছে? বুঝতে পেরেছ? যদি কারোর প্রবলেম থাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? প্রশ্নটা আমি বোঝাতে একটু প্রবলেম হলো। কি দেওয়া রয়েছে? সরল সুদে, সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হলে একই সুদের হারে কত আমাদের বের করতে বলা হয়েছে, কত বছরে এটা হলো দ্বিগুণ হবে সেটা বের করতে বলা হয়েছে, তাই তো? যে সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, একই সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে? তাহলে আমরা কি করে করবো এই ধরনের প্রশ্ন? এটা বের করার, দেখো সরল সুদের হারে 20 বছরে 3 গুণ হয়েছে, মূলধন মূলধন 20 বছরে 3 গুণ হয়েছে, ঠিক আছে? তাহলে একই সুদের হারে কত বছর? তাহলে দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম, আর ইন্টু টি ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? আই বাই পি ইন্টু 100, তাই তো? পি কি? পি হলো আসল, আই হলো আমাদের কি? সুদের হার, আমাদের সুদের হার, আর হলো সুদের পার্সেন্টেজ, টি হলো আমাদের সময়। এখন বলছে সেই সেম সুদের হারে, মানে আমি যদি দুটো বের করি আর একটা হলো, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের এটা কত চলে আসছে? তুমি বলবে প্রথমটার ক্ষেত্রে আর ইন্টু টি কত? 20 বছরে, টি হলো 20 ইজ ইকুয়াল টু কোনো টাকা যদি 1 থাকে পরে কত হয়েছে সুদে, সুদ কত হবে তার 2 টাকা, তাই তো? আসল 1 টাকা হলে সুদে আসলে আমাদের কত হয়েছে? মূলধন 3 গুণ হয়েছে, মানে কি সুদে আসলে 3 গুণ হয়েছে, মানে আসল যদি 1 টাকা হয় সুদ কত হয়েছে? 2 টাকা ইন্টু 100। এটা হয়ে গেল। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে 2 দিয়ে কাটলে এটা 10, তাহলে আর এর ভ্যালু করলে 10 দিয়ে কাটলে 10, ঠিক আছে? আর এর ভ্যালু এখান থেকে আমাদের বেরিয়ে গেল 10%। এখন বলা হয়েছে কত বছরে এটা দ্বিগুণ হবে বলেছে, তাহলে সেম আর সূত্রে লিখি, আর ইন্টু টি ইজ ইকুয়াল টু কি আমাদের? আই বাই পি ইন্টু 100, তাই তো? আই বাই পি ইন্টু 100 এটা হচ্ছে। তাহলে এটা যদি আমাদের হয় তাহলে আমি কি বলতে পারি, সেই আর এর ভ্যালু আমাদের এখানে কত বেরোলো? আমি দেখলাম আর এর ভ্যালু বেরোলো আমাদের 10%। টিটা আমাদের বলা হয়েছে কত বছরে বের করতে, টি লিখে দাও। এখন কি বলা হয়েছে? দ্বিগুণ, মানে আসল যদি 1 টাকা হয় তাহলে সুদ কত হবে? আর 1 টাকা, এক এক মিলে টোটাল 2 হবে, সুদ আর আসল মিলে 2 হবে। তার মানে কি 1 টাকা আসল হলে আমাদের এর সুদ কত? 1 টাকা ইন্টু 100। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? 10 দিয়ে এই পাশে কেটে দাও, টি এর ভ্যালু চলে এলো আমাদের 10 বছর। সুতরাং অ্যান্সার কোনটা চলে আসবে? 10 বছর, বি যেটা রয়েছে, বি কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে? আর কোথায় গেল? হুম, কোথায় যাচ্ছে মাঝে মাঝে সরে সরে কি জানি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, দেখো যতটা অঙ্ক করছি তার থেকে বেশি সেট করতে বেশি টাইম লেগে যাচ্ছে এখানে, ঠিক আছে? এরপর কি দেওয়া রয়েছে? এরপরে দেওয়া রয়েছে যে দুটি সংখ্যার অনুপাত কত? 3:4। বলা হয়েছে গসাগু যদি 4 হয় তাহলে সংখ্যা দুটি কত? আমি ধরলাম একটা সংখ্যা 3x আর একটা হলো 4x, ঠিক আছে? তাহলে তুমি কি বলবে, তাহলে এদের গসাগু কত হতো? তুমি বলবে গসাগু হতো আমাদের
গসাগু হয়ে যেত আমাদের এক্স, যদি একটা 3x হয় একটা 4x হয়, তাহলে এক্স এর ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের 4। তাহলে এক্স এর ভ্যালু 4 হলে একটা সংখ্যা কত, 3 আমাদের 3 আমাদের 12, আর একটা সংখ্যা হলো 4 16। এই দুটো এলো, তাই তো? তাহলে আমি কি বলতে পারি, তাহলে 12 আর 16 এর লসাগু কত হয়ে যাবে, 12 আর 16 এর লসাগু আমরা যদি করি কত হয়, 16 গুণ 3 অর্থাৎ 3 × 48। অর্থাৎ অ্যান্সার কোনটা হয়ে যাবে, সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? হলো? চলো নিচে পরের প্রশ্নের দিকে চলে যাই। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে আমাদের? পরের প্রশ্ন দেওয়া রয়েছে, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কি করে করব? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা জানি, 4টে 9, 199999। তখন বলা হয়েছে 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে তোমার কাজ কি থাকবে? তোমার কাজ দেখো, এই ধরনের অঙ্ক যখন করবে, সলভ কিভাবে করবে সেটা আমি বলছি, সঙ্গে ট্রিক কিভাবে এই ধরনের প্রশ্ন ট্রিকের মাধ্যমে করবে সেটাও আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি করো, প্রথমে 88 দিয়ে ভাগ করো। 88 দিয়ে ভাগ করলে 88 একে আমাদের 88 হয়ে যায়। পড়ে থাকে কত, 1 1, একটা 9 নিয়ে নাও, তাহলে একবারে কত হয়ে যায় আমাদের, আবার 88 যায়। তাহলে এটা করলে আমাদের কত হয়, 1 8 আছে 3 হলো, 3 1 9। তাহলে 4 বার যায়, 4 বার যায় না, তার মানে 3 বার। 3 বার গেলে আমাদের কত হয়, 3 8 24, 4 হাতে 2, 3 8 24 আর 2 26। বিয়োগ করলে আমাদের কত হবে, 5। আর এটা হচ্ছে 6 আছে 1 5 55, অর্থাৎ 55 এক্সট্রা পড়ে রয়েছে। সুতরাং এই সংখ্যাটা থেকে আমরা যদি 55 বাদ দিই, অর্থাৎ 9999 থেকে যদি আমরা 55কে বাদ দিই, যেই সংখ্যাটা পড়ে থাকবে সেটাই হলো আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে? তাহলে কত হলো, 4 4 9 9 9 9 4 4, অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল, যে 9 9 4 4 এই সংখ্যাটি হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 88 দ্বারা বিভাজ্য। এবার আমি একটা প্রশ্ন তোমাদেরকে যেটা আমি বলছি, যে এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ না করে তোমরা করবে। দেখো, যখনই এই ধরনের প্রশ্ন দেবে, যদি সলভ না করে করতে চাও, তখন আমরা অপশন টেস্ট দিয়ে করবো। অপশন টেস্ট করে কি করে করা যায় এই ধরনের প্রশ্ন? বলেছে 88 দ্বারা বিভাজ্য, মানে সংখ্যাটা কি কি দ্বারা বিভাজ্য, 11 এবং 8 এই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য। তোমরা কি বলবে, হ্যাঁ। এখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে 4 অঙ্কের এই চারটের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা আছে, প্রথমে আছে আমাদের হলো 9 9 8 8 এই সংখ্যাটা রয়েছে, তাই তো? এবার দেখো তো, এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা আমাদের কি 11 এবং 8 দুটো দ্বারা যায়? দেখো, বড় থেকে ছোট অপশন টেস্ট করো। প্রথমে আমি প্রথম থেকে চেক করতে করতে যাও, 9 9 4 4 এই সংখ্যাটা দেখো তো 11 দিয়ে যায়, হ্যাঁ, 9 11 99, 4 9 44। এবার 8 দিয়ে যায়, 8 দিয়ে যাওয়ার মানে কি, লাস্ট তিনটে সংখ্যা 8 দিয়ে যেতে হবে, তাহলে 9 4 4 রয়েছে, তাহলে 8 1 8, 944 কে আর 8 1 8 6 64, তার মানে এইটা আমাদের চলে যাচ্ছে, সুতরাং এইটা আনসার হতে পারে। এরপর পরের প্রশ্নটা, পরেরটা দেখি, পরে বড় কোনটা আছে। পরে 9 6 7 8 এটা যায় কি 11 দিয়ে, 11 দিয়ে যায় না, 9 8 11 88, আর এখানে 8 এ যায় না, 11 দিয়ে যায় না, মানে কি এটা 88 তে অবশ্যই যাবে না। এটা 11 দিয়ে এবং 8 দিয়ে যায়, 11 দিয়ে যায় কিন্তু 9 9 9 11 99, 8 11 88, কিন্তু দিয়ে যায় কি 8 দিয়ে। দেখো তো লাস্ট তিনটে সংখ্যা যেটা রয়েছে কি, 8 1 8, 1 8 18, তাহলে 8 দুগুনি 16, 2 8 28, 28 কি আর 8 দিয়ে যায়, যায় না, মানে এইটাও অ্যান্সার হবে না। আর এটা তো আমাদের হবে না, বুঝতে পেরেছি। সুতরাং চারটের মধ্যে বড় কোনটা রয়েছে, এইটাই যেটা আমাদের 88 দ্বারা বিভাজ্য। এটা আমরা করতে পারি, ঠিক আছে? পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, যদি 1 -2 +3 -4 +5 -6 +7 -8 এই ক্রমানুসারে 1000 পর্যন্ত চলতে থাকে, তাহলে আমাদেরকে বলা হয়েছে যে তাহলে এইটার মান কত হবে সেটা বের করতে বলা হয়েছে। কি করে করব দেখো তো। আমি যদি দেখি প্রথম দুটো দুটো করে নিই, এই দুটো, পরের দুটো, তারপরের দুটো, তারপরের দুটো, এরকম দুটো দুটো করে নিই, তাহলে এই কত আসে, 1 আর -2 করলে কত হয়ে যায়, -1 প্লাস এখানে কত রয়েছে, -1, ঠিক আছে? আবার 3 4 করলে -1 প্লাস, আবার 5 6 করলে -1 প্লাস, আবার 7 8 করলে -1। মানে এরকম কতগুলো এই আমরা জোড় বানাতে পারবো, 500টা জোড় বানাতে পারবো। মানে
এইরকম 500 বার আমরা এরকম -1 করে করে এরকম বানাতে পারবো। কতগুলো? টোটাল 500টা। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা যদি -1 করে হয়, তাহলে আমি 500 বার যখন -1 করে যোগ করতে থাকবো, তাহলে আমাদের কত চলে আসবে? -500, তাই তো? 500টা যদি -1 থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? -500 হয়ে যাবে। আমাদের এরকম কতবার হবে? টোটাল 500 বার হবে। তাহলে আমাদেরকে -500 দেখো, দুটো -1 কি হয়? -2, তিনটেতে -3, চারটেতে -4, আমি যদি 500 বার করি তাহলে -500, অর্থাৎ বি যেটা রয়েছে, বি কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো। ঠিক আছে? এরপর কি রয়েছে? 75। দেখো, যদি কোনো প্রশ্ন বাদ যায় তোমরা কমেন্টে জানাবে। দেখো, এই ঠিকঠাক করে স্ক্রিন গুলো কাজ করছে না। ঠিক আছে? কোনো লেবু বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয় তার শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে কি করে করবো এই ধরনের? আমরা ধরে নিই ক্রয় মূল্য হলো সিপি আর বিক্রয় মূল্য হলো এসপি। এখন কি বলা যায়? 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়। তার মানে 36টি লেবু যদি বিক্রি করে, তার মানে কি ক্ষতি হচ্ছে? মানে কি? মানে আমাদের ক্রয় মূল্য বেশি। তার মানে 36টা লেবু যখন সিপি মাইনাস এসপি করবো, এটা কি লস? 36টা লেবুর লস মানে কি? সিপি থেকে এসপি বিয়োগ করে দাও। এটা কার সঙ্গে সমান বলা হয়েছে? এটা হলো আমাদের 4টি লেবুর বিক্রির দামের সঙ্গে, অর্থাৎ 4 অফ এসপি, বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে এটা কত হয়ে যায় আমাদের? 36 সিপি মাইনাস 36 এসপি ইজ ইকুয়াল টু 4 এসপি। 36কে এই পাশে নিয়ে আসলে আমাদের কত হয়ে যায়? 40 এসপি ইজ ইকুয়াল টু আমাদের কত? 36 সিপি। হ্যাঁ, তার মানে আমরা কি দেখতে পাই? এখানে আমাদের এসপি বাই যদি সিপি করি, আমাদের কত হয়ে যায়? এসপি বাই সিপি, অর্থাৎ বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। এসপি কত? এটা 36/40। অর্থাৎ সে যদি এটাকে আমরা কেটে দিই, কত হয়ে যায়? 4 নং 36, 4 10 40, অর্থাৎ 9/10। অর্থাৎ সে যদি 10 টাকা থেকে কেনে, বিক্রি করে কত টাকা? তোমরা বলবে সে জিনিসটাকে বিক্রি করে হলো আহ 10 টাকাতে কিনলে 9 টাকা, অর্থাৎ 1 টাকা তার লস হয়। কত টাকায় 1 টাকা লস হয়? 10 টাকায় 1 টাকা লস হয়। তাহলে 100 টাকায় কত? তাহলে ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজ বেরিয়ে গেল। শূন্য শূন্য কেটে গেলে আমাদের 10%। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? লস কত? লস আমাদের 10%। তো এ যেটা রয়েছে, এ আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে? তো চলো পরের প্রশ্নের দিকে যাই। আমি এর পিডিএফও তোমাদেরকে নিচে দিয়ে দেবো। ঠিক আছে? প্রত্যেকে, আমি এর যে পিডিএফ লিঙ্ক থাকবে সেটা আমি নিচে দিয়ে দেবো। প্রত্যেকে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে। ঠিক আছে? কি দেওয়া রয়েছে? ঘন্টায় 72 কিলোমিটার বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে? একই অঙ্ক। ঘন্টায় এর বেগ কতটা দেওয়া রয়েছে আমাদের? একদম ইজি অঙ্ক, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই তো? 72 কিমি প্রতি ঘন্টা। এবার এটাকে যদি আমি মিটারে আনি, আমি কি করবো? 72 কত দিয়ে গুণ করতে হবে? মিটারে আনতে গেলে 5/18 দিয়ে। 18 দিয়ে কাটলে এটা আমাদের 4 হয়ে যায়। এটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। 4 5 20 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হলো, সে কি বলা হয়েছে? বৃষ্টি অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে মোট দূরত্ব কত? দূরত্ব আমি বলবো এক্স। মানে কি? একটা ট্রেন যখন একটা ব্রিজ অতিক্রম করে, মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেন ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 110 প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত? 132, অর্থাৎ টোটাল 242 মিটার দূরত্ব সে অতিক্রম করবে। আর সময় কত নেবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি বেগ ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? বেগ ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যায় কি? দূরত্ব বাই সময়। তাহলে এটা দিয়ে যদি বের করি, তাহলে সময় আমরা কি বলতে পারি? তার দূরত্বকে আমি এক্স ধরলাম, বেগকে ভি ধরলাম, আর সময়কে টি ধরলাম। তার মানে আমাদের সূত্রটা এসে দাঁড়ালো কি? ভি ইজ ইকুয়াল টু হলো এক্স বাই টি। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে এক্স বাই ভি। এখন টি যদি আমাদের এক্স বাই ভি হয়ে যায়, তাহলে তুমি কি করবে? এক্স এর ভ্যালু কত আছে? এক্স এর ভ্যালু আমাদের দেখো 242, বাই ভি এর ভ্যালু কত আছে? ভি এর ভ্যালু হলো 20। 2 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়? 2 দিয়ে কাটলে 1, 2, 1, বাই এটা হলো 10 হয়ে যায়, অর্থাৎ অ্যান্সার চলে আসে 12.1 সেকেন্ড। তাহলে 12.1 সেকেন্ড কোনটা আছে? বি যেটা রয়েছে সেটা আমাদের 12.1 সেকেন্ড রয়েছে। দেখো কি হচ্ছে বলো তো, এইটা লিখতে গিয়ে প্রবলেম হচ্ছে। ঠিক আছে? বাজে, আবার এই প্রশ্ন এখান থেকে ওখানে চলে যাচ্ছে। এর জন্য হয়তো কোনো প্রশ্ন আমাদের মিস হলেও হতে পারে। তোমরা কমেন্টে কিন্তু সেটা জানিয়ে দেবে। ঠিক আছে? যে এই প্রশ্ন মিস হয়ে গেছে, আমি দরকার হলে সেটা নেক্সট টাইম করে দেবো। ঠিক আছে?
কি দেওয়া রয়েছে, কোনো বিদ্যালয়ে বালক আর বালিকার অনুপাত কত, আমাদের 7:5। কি দেওয়া রয়েছে, বালক আর বালিকা অনুপাত কত, 7:5। কারণ বলা হয়েছে বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা যদি মোট ছাত্রছাত্রী সংখ্যা যদি 2400 হয়, তাহলে বালিকার সংখ্যা কত। মোট ছাত্র সংখ্যা যদি 2400 হয় বলেছে নাকি, অ্যাকচুয়ালি মোট ছাত্র সংখ্যা মানে মোট ছাত্রছাত্রী সংখ্যা বলতে চেয়েছে নাকি। কারণ বালক 7-এর ভ্যালু 2400 করলে একের ভ্যালু কি চলে আসবে, একের ভ্যালু আমাদের কিন্তু চলে আসবে, মানে দশমিকে চলে আসবে। সংখ্যা তো দশমিকে নেই, ছাত্রছাত্রী সংখ্যা হবে বা স্টুডেন্ট, অ্যাকচুয়ালি স্টুডেন্ট। ছাত্রছাত্রী সংখ্যা বলা হয়েছে 2400, কিন্তু আমাদের অনুযায়ী মোট কত হচ্ছে দেখো তো, 7 জন বালক আর 5 জন বালিকা, আমাদের অনুযায়ী আসছে মোট 12 জন। কিন্তু 12 জনের ভ্যালু কত দেওয়া রয়েছে, 2400। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু হয়ে যাবে 12 দিয়ে যদি এটা কাটি 200, একের ভ্যালু হয়ে যাবে 200। তখন বলা আছে বালিকার সংখ্যা মোট কত, তুমি কি বলবে, এখানে বালিকা কতজন আছে, তুমি বলবে বালিকা এখানে বালিকা আছে 5 জন, তাহলে একের ভ্যালু 200 হলে পাঁচের ভ্যালু কত হয়ে যাবে, 5 × 200 ইজ ইকুয়াল টু আমাদের 1000 হয়ে যাবে। কত, 1000, অর্থাৎ সি যেটা রয়েছে সি, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবং অনুপাত সমানুপাত প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে আমরা এইসব কিন্তু তোমাদেরকে করিয়েছি, সেখান থেকে প্রত্যেকে দেখে নেবে। দেখো, আর যদি কারো প্রশ্ন থাকে, এই প্রশ্নটাও রিজনিং এর, এটাও তোমাদেরকে আমি করিয়ে দিই, ঠিক আছে। এটা রিজনিং এর প্রশ্ন, রিজনিং এর কিছু কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট, সেগুলো করিয়ে দিচ্ছি একবারে। ঠিক, কি দেওয়া রয়েছে, কোনো লাইনে ইন্দ্র বাঁ দিক থেকে সপ্তম স্থানে, জয়া ডান দিক থেকে পঞ্চম স্থানে। তারা পরস্পরের অবস্থান পরিবর্তন করলে জয়া ডান দিক থেকে 19তম স্থানে থাকে, বাঁ দিক থেকে ইন্দ্রের অবস্থান কত বের করতে পারো। কি করা বলে, এটা হলো বাঁ দিক, এটা বাম দিক, আর এটা হলো ডান দিক। বলা হচ্ছে কি, ইন্দ্র হলো বাম দিক থেকে সপ্তম স্থানে, মানে এই 7th স্থানে হলো ইন্দ্র রয়েছে, এ রয়েছে ইন্দ্র। আর জয়া কি, জয়া এই দিক থেকে হলো পঞ্চম স্থানে অবস্থিত, 5th স্থানে হলো জয়া রয়েছে, ঠিক আছে। এখন কি করলো, এরা পরস্পরের মধ্যে জায়গা চেঞ্জ করে নিল, জায়গা চেঞ্জ করে নিল। এবার জয়া কি করলো, জয়া এই জায়গায় চলে এলো, এখানে জয়া চলে এলো, ঠিক আছে। আগে জয়া কোথায় ছিল, আগে ছিল জয়ার ডান দিক থেকে, জয়া ডান দিক থেকে সপ্তম স্থানে ছিল, তারপরে পরস্পর অবস্থান পরিবর্তন করলে জয়া ডান দিক থেকে 19তম স্থানে চলে এলো। আগে জয়া এখানে ছিল, ঠিক আছে, জয়া এখানে 19তম স্থানে চলে এলো, কত, 19তম। এখন এখানে কে চলে এসেছে, এখান থেকে আমি বলবো বাঁ দিক থেকে এই অবস্থানে রয়েছে কে, এই স্থানে এখন রয়েছে আমাদের ইন্দ্র। আগে ইন্দ্র কোথায় ছিল, আগে ইন্দ্র এইটুকু ছিল, এই এই স্থানে ছিল, ঠিক আছে। এখন প্রশ্ন করা হয়েছে তাহলে ইন্দ্রের অবস্থান বাঁ দিক থেকে কত নম্বর স্থানে রয়েছে সেটা বের করতে বলেছে, অর্থাৎ এই অবস্থানটা আমাদের কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে বাঁ দিক থেকে। কি করে করব আমরা, দেখো আমাদের এই মিডিলের যে অবস্থানটা আমরা দুবার পেয়ে গেছি, এই দিক থেকে 7th আর এই দিক থেকে আমাদের 19তম। তার মানে টোটাল কতজন আছে, বাম থেকে ডান দিক যদি আমি দেখি মোট কতজন আছে, তুমি বলবে মোট আছে আমাদের 19 + 7 - 1, তাই তো। তাহলে 26 - 1 মানে হলো 25। টোটাল আছে আমাদের হলো 25টা স্থান রয়েছে। কেন -1 করি, কারণ এই 7th 9th এই স্থানটাকে দুবার কাউন্ট করা হয়ে যাবে বলে -1 করে দিই। টোটাল এখান থেকে বাম দিক থেকে যদি ডান দিক দেখো তুমি, বাম থেকে ডান দিক, তুমি বলবে যে টোটাল আছে আমাদের 25টা স্থান। তাহলে টোটাল যদি আমাদের 25টা স্থান হয়ে থাকে, তাহলে এই দিক থেকে পঞ্চম স্থান মানে কি, এই দিক থেকে পঞ্চম স্থান মানে আমি বলতে পারি 5 নম্বর স্থান যেটা রয়েছে। এই বাম দিক থেকে কত নম্বর স্থান হবে, তুমি বলবে বাম দিক থেকে এইটা আমাদের 21তম স্থান হয়ে যাবে। 21তম, 20 নয় কিন্তু 21তম স্থান হয়ে যাবে। কারণ দেখো, এই 21 + 5 - 1 করলে আমাদের 25 হবে তো। টোটাল কত, টোটাল 25। এখন এই দিক থেকে যদি দেখি, বাম দিক থেকে ইন্দ্রের অবস্থান কত, ডান দিক থেকে 5th, মানে এখন বাম দিক থেকে কত, 21 হবে। কারণ এই দুটোকে যোগ করব, -1 করলে 25 হতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অ্যান্সার এ যেটা রয়েছে, এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। ফ্রেন্ডস, এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর কোনো অঙ্ক বাকি আছে, হ্যাঁ কোনো একটা অঙ্ক বাকি রয়েছে এখানে, চলো এটাও করিয়ে দিই। অঙ্ক শেষই হচ্ছে না, তাই না। অ্যাকচুয়ালি এই কম্পিউটারটা প্রবলেম করছে বলে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। বলা হচ্ছে কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের খাবার মানে রসদ ছিল। 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেলে কতদিন ওই রসদে চলবে। তাহলে 95 জনের কি ছিল, 95 জনের 200 দিনের খাবার ছিল, এটা ছিল, ঠিক আছে, 200 দিনের খাবার ছিল। 5 দিন পর, 5 দিন মানে কি, এখন টোটাল কতদিন পরে রয়েছে, তুমি বলবে এখন হলো 195 দিন পরে রয়েছে।
30 জন চলে গেল, তার মানে এখন লোক কত আছে? এখন হলো 65 জন। আগে 95 ছিল, এখন 65। কিন্তু এখন ওই খাবারে কতদিন চলবে? তুমি কি বলবে যে এখন হলো 195 দিনের খাবার রয়েছে কতজনে? 195 জন দিনের খাবার রয়েছে কতজনের? 95 জন করে। কারণ এই 100, দেখো এই 30 জন যেত না যেত বাদ দিয়ে আমি যদি দেখতাম যে 5 দিন খাওয়া হয়ে গেছে, 5 দিন চলে গেছে, মানে কি 5 দিন যখন চলে গেছে বা মানে শেষ হয়ে গেছে, মানে আর 195 দিনের খাবার বাকি রয়েছে কতজনের? 95 জনের। এখন সেই খাবারটা কতজন খাবে? যেহেতু 30 জন চলে গেছে, 30 জন মাইনাস হয়ে গেছে, সুতরাং 65 জন রয়েছে। 65 জন কতদিন খাবে? আমি ধরলাম দিন খাবে। বুঝতে পারলে? 195 জনের এখন, আগে 200 জনের 95 দিনের ছিল, এখন 195 জন, 5 দিন হয়ে গেছে, মানে 95 দিনেরই রয়েছে। ঠিক আছে, 95 জনেরই রয়েছে 195 দিনের। কিন্তু এখন লোক সংখ্যা কমে 65 হয়েছে, তারা কতদিন খাবে? 65 দিয়ে এটা যদি কাটিয়ে আমাদের কত হয়ে চলে আসে? 3। আর 3 পদে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 3 95 হলো, 3 5 15 50, 3 9 27 28 285। অর্থাৎ বি অ্যান্সার হবে। এইটুকু আমাদের হবে না, ঠিক আছে, এই 16/19 এটা আমাদের হবে না। 285 অ্যাকচুয়ালি অ্যান্সার এখানে কোনোটাই নেই, অপশানে 2.885, তো বাদ দিলে 285 এটা আমাদের অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও, যারা চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তো এর পিডিএফ আমি তোমাদেরকে নিচে দিয়ে দেবো, পিডিএফ, সে তোমাদের কোনো প্রবলেম হবে না, সেই জন্য ভিডিওটাকে লাইক শেয়ার কিন্তু প্রত্যেকে করে দাও। ঠিক আছে, আর আরো যদি তোমরা এই যতগুলো আমাদের প্রিভিয়াস এর পেপার গুলো আছে সেগুলো তোমরা গ্রুপে পোস্ট, মানে আমাদের আহ, সেই পিডিএফ গুলো দিয়ে আমি তোমাদেরকে সমস্ত সলভ করে দেবো ম্যাথের প্রশ্নগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ার্স এর রয়েছে। এছাড়া তো রেলওয়ের এক্সামের জন্য আমরা তোমাদের